সো আজকে আমাদের ক্লাস 12 এর সেমিস্টার 3 এর ফার্স্ট ক্লাস থাকছে, যেখানে আমরা দ্রবণ চ্যাপ্টারটা নিয়ে ডিসকাশন করব এবং তার জন্য কি কি 11 এর এক্স্যাক্টলি রিভিশনস প্রয়োজন সেই সমস্ত ব্যাপার স্যাপারগুলো সম্পর্কে একটা ক্লিয়ার কাট আইডিয়া তৈরি করব। আজকে আমাদের কেমিস্ট্রির ফার্স্ট ক্লাস দ্রবণ 11 এর মূল কনসেপ্ট প্রয়োজন। আমি এগুলো অলরেডি ডিসকাস করেছি, কিছু ভিডিওস অ্যাভেলেবেল আছে, ইন্ট্রোডাকশন ভিডিও, সিলেবাস ভিডিও, যেখানে তোমাদের কাছে এটা অলরেডি ডিসকাশন করা হয়েছে যে কি কি তোমাকে জানতে লাগবে, 11 এর কোন কোন চ্যাপ্টার কেমন কেমন ভাবে তোমাকে পড়তে লাগবে, কি কি জানতে লাগবে, এই সমস্ত ডিসকাশনটা অলরেডি হয়েছে। কেউ জয়েন করে থাকলে তুমি জানাতে পারো তোমার নাম লিখে। শুভশ্রী, ওকে, শুভশ্রী জয়েন করেছে। এছাড়া আর কেউ জয়েন করে থাকলে তুমি তোমার নাম লিখে, আরো 2-3 জনের জয়েন করার কথা, তো তারা যারা জয়েন করেছো তারা তোমার নাম লিখে আমাকে জানাতে পারো যে তুমি জয়েন করে গেছো। দ্রবণের ফার্স্ট ক্লাস, এখানে 11 এর কোন চ্যাপ্টারের রিভিশন প্রয়োজন সেটা হচ্ছে 11 এর মূল কনসেপ্টের রিভিশন প্রয়োজন। 11 এর মূল কনসেপ্ট থেকে তোমাকে প্রপারলি রিভিশন করে রাখতে হবে যাতে তুমি এই ক্লাসটা জয়েন করতে পারো এবং ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে? তো আমরা একদম বেসিক থেকে দেখছি আজকের ক্লাসে। আমরা প্রথমে চ্যাপ্টারটাতে কতগুলো টপিক আছে বা সাব টপিক আছে সেটা আমরা একটু ফিগার আউট করে নিই। সো প্রথমে আমরা দেখে নিই কি কি টপিক এবং কি কি সাব টপিক আছে। সো নাম্বার 1 টপিক যেটা আছে সেটা হচ্ছে তোমার প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে সাব টপিক গুলো আছে, আমরা পুরো চ্যাপ্টারটাকে 4টে কেসে ভাগ করেছি, ঠিক আছে? কেস 1 এ আছে হচ্ছে হেনরির সূত্র, বা হেনরিজ ল, ওকে। কেস 2 তে আছে রাউল্টের সূত্র, বা রাউল্টস ল। রাউল্টের সূত্র বা রাউল্টস ল। কেস 3 তে আছে হচ্ছে সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টিজ, সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টিজ, এটা আছে আমাদের কেস 3। এবং কেস 4 এ আছে ভ্যান হফ ফ্যাক্টর। এই 4টে হচ্ছে আমাদের টোটাল দ্রবণ চ্যাপ্টারের টোটাল কেসেস: হেনরির সূত্র, রাউল্টের সূত্র, সংখ্যাগত ধর্ম এবং ভ্যান হফ ফ্যাক্টর, ওকে। দেখো, এটা তো ওয়েস্ট বেঙ্গল, শুভশ্রীকে বলছে এটা তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মেইনলি ক্লাস। সো বাংলা ইংলিশ মিলিয়েই থাকবে, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ইংলিশ মিডিয়ামে তো 1-2 পড়ে, তাই না? তো এখানে মেইনলি বাংলা ভার্সনেই ক্লাসটা থাকবে। আমি তো সঙ্গে সঙ্গে মুখে ইংলিশ টার্মগুলো বলেই দিচ্ছি যে কলিগেটিভ প্রপার্টিজ, রাউল্টের সূত্র, হেনরির সূত্র। কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তুমি একজন মাত্র ইংলিশ মিডিয়ামে পড়ো, তার জন্য তো পুরো ক্লাসটাকে আমি ইংলিশে করতে পারি না, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলাতেই পড়বে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস ম্যাক্সিমাম স্টুডেন্টস বাংলায় থাকে সেখানে, তাই এখানে বাংলাতেই ক্লাসটা হবে মেনলি। তবে আমি ইংলিশ টার্মগুলো অবশ্যই সেক্ষেত্রে বলে দিই, ওকে। ইংলিশ টার্মগুলো নিয়ে চিন্তা কিছু নেই, আমি টার্মগুলো বলে দিচ্ছি, তুমি সেই টার্মগুলো আলাদা করে নোট ডাউন করতে পারো। সো হেনরিজ ল, রাউল্টস ল, কলিগেটিভ প্রপার্টিজ বা সংখ্যাগত ধর্ম এবং ভ্যান হফ ফ্যাক্টর, ঠিক আছে? কলিগেটিভ প্রপার্টিজ বা সংখ্যাগত ধর্ম, এটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টিজ। যেটুকু সম্ভব সেটুকু আমি ইংলিশ করে দেবো, কিন্তু মেনলি আমাদের বাংলাতেই রাখতে হবে, কারণ এখানে না হলে বাংলায় বাকিরা কেউই বুঝতে পারবে না, তাই না? বেশিরভাগ স্টুডেন্টসই তো বাংলা মাধ্যমের পরে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা ক্লাস করে, তো বাংলা মাধ্যমেই ক্লাসটা থাকবে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু টার্ম যেগুলো ইম্পর্টেন্ট আমি ইংলিশে অবশ্যই বলে দেবো। তো এই হচ্ছে আমাদের 4টে সূত্র। তো আমরা ফার্দার দেখে নিই সলিউশন বলতে আমরা কি বুঝি। তো হোয়াট ইজ সলিউশন? সলিউশন বা দ্রবণ সেটা হচ্ছে দ্রাব, যেটাকে আমরা বলি সলিউট, প্লাস দ্রাবক, যেটাকে আমরা বলি সলভেন্ট। এই দুজন মিলে তৈরি হয় সলিউশন, যেটা হচ্ছে একটা হোমোজিনিয়াস মিক্সচার বা সমসত্ব মিশ্রণ। হোমোজিনিয়াস মিক্সচার সলিউশনটা কি? সলিউশন হচ্ছে একটা হোমোজিনিয়াস মিক্সচার, মানে এটা কি? মানে হচ্ছে সমসত্ব মিশ্রণ, ওকে। তাহলে সলিউশন হচ্ছে একটা সমসত্ব মিশ্রণ বা হোমোজিনিয়াস মিক্সচার। কাদের কাদের? দ্রাব বা সলিউট, আর দ্রাবক বা সলভেন্ট। তো দ্রাবকটাকে যার পরিমাণ বেশি থাকে সেটা হচ্ছে সলভেন্ট, যার পরিমাণ বেশি থাকে সে হচ্ছে সলভেন্ট, যার পরিমাণ কম থাকে সে হচ্ছে সলিউট বা দ্রাব, ঠিক আছে? দ্রাবক হচ্ছে যার পরিমাণ বেশি, দ্রাব হচ্ছে যার পরিমাণ সাধারণভাবে কম থাকে। এটা হচ্ছে আমাদের সলিউশনের ডেফিনেশন। এবং এটা হচ্ছে একটা হোমোজিনিয়াস মিক্সচার বা সমসত্ব মিশ্রণ। মানে কি? মানে হচ্ছে সম্পূর্ণ সলিউশন জুড়ে
সম্পূর্ণ সলিউশন জুড়ে সব জায়গাতে কম্পোজিশনটা ইউনিফর্ম থাকে। মানে কি, মানে হচ্ছে যে ধরো চিনি আর জল দিয়ে তুমি সলিউশন বানিয়েছো, তো সমগ্র সলিউশন জুড়ে কিন্তু তোমার চিনি এবং জলের কম্পোজিশন একদম ইউনিফর্ম থাকবে, সমানভাবে সমস্ত জায়গাতে ডিস্ট্রিবিউট হয়ে থাকবে এই সমস্ত কম্পোনেন্ট গুলো, মানে হচ্ছে উপাদানগুলো। অর্থাৎ দ্রাব বা সলিউট এবং দ্রাবক বা সলভেন্ট সবই হচ্ছে ইউনিফর্ম ওয়েতে ডিস্ট্রিবিউট হয়ে থাকবে পুরো সলিউশনটা জুড়ে, তাই বলছি আমরা হোমোজিনিয়াস মিক্সচার। আচ্ছা, এখানে কিছু প্রপার্টিজ লেখা আছে যেগুলো দ্রবণের প্রপার্টি, যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট নয়, লিস্ট করা আছে, চাইলে পড়ে নিতে পারো। যেগুলো আমরা ইউজুয়ালি জানি যে এখানে সমসত্ব ভাবে মিশে থাকে বা হোমোজিনিয়াস মিক্সচার আমরা বলে থাকি। হোমোজিনিয়াস মিক্সচার বা সমসত্ব মিশ্রণ খুবই ছোট থাকে সলিউট পার্টিকেল গুলো, তাদেরকে আলাদা করা যায় না, ফিল্টার করে আলাদা করা যায় না। সো কয়েকটা প্রপার্টি লেখা আছে দ্রবণের, সেগুলো চাইলে একটু রিডিং করে রাখতে পারো, কোয়েশ্চেন তো কিছু আসবে না। ওকে, আচ্ছা চলে আসছি এবার আমরা কতগুলো কনসেন্ট্রেশন ইউনিটের ব্যাপারে। কনসেন্ট্রেশন ইউনিট কি কি আমরা দেখবো, সেগুলো আমরা একটু দেখে নিই যে কি কি কনসেন্ট্রেশন ইউনিট আমরা এখানে দেখতে পাই। দ্রবণকে এক্সপ্রেস করার জন্য কতগুলো কনসেন্ট্রেশন ইউনিট দেখতে হবে, সেগুলো আমরা একটু দেখবো এখন। তো দ্রবণের প্রপার্টি গুলো জাস্ট একটু দেখে নিও। কনসেন্ট্রেশন ইউনিট এই পোর্শনটা আমরা, বা গাঢ়ত্বের একক, দ্রবণকে কোন একটা দ্রবণ কতটা গাঢ়, কোন একটা দ্রবণ কতটা গাঢ়, কতটা লঘু, কতটা কনসেন্ট্রেটেড, কতটা ডাইলিউট, এগুলো এক্সপ্রেস করার জন্য কতগুলো ইউনিটের হেল্প নেওয়া হয়। যে কোন একটা দ্রবণ আমরা বলবো এটা চিনির গাঢ় দ্রবণ বা কনসেন্ট্রেটেড সলিউশন, এটা নুনের বা লবণের ডাইলিউট সলিউশন। তো আমরা কে কে কনসেন্ট্রেটেড কে ডাইলিউট এটা বোঝার জন্য, বা কনসেন্ট্রেটেড যে সে কতটা কনসেন্ট্রেটেড, এগুলো বোঝার জন্য আমরা কতগুলো প্যারামিটারের হেল্প নিই, যাদেরকে আমরা বলে থাকি কনসেন্ট্রেশন ইউনিট। এগুলোর ব্যাপারে আমরা ক্লাস 11 এর মোল কনসেপ্টে পড়েছিলাম। নরমালিটি, মোলারিটি, মোলালিটি, মোল ফ্র্যাকশন, পিপিএম, সেগুলোর ব্যাপারে এখন আরেকবার গো থ্রু করে নেবো যে কনসেন্ট্রেশন ইউনিট যেগুলো আছে সেই কনসেন্ট্রেশন ইউনিট গুলো কি কি। কারণ আমাদের যখনই আমরা দ্রবণ শুরু করব, দ্রবণের অঙ্কতে আসবো, তখন এই কনসেন্ট্রেশন ইউনিট গুলো বারবার করে আমাদের ইউজ করতে হবে। তো আমরা চলে আসি তাহলে কনসেন্ট্রেশন ইউনিট কি কি আছে। সব থেকে ইম্পর্টেন্ট প্রথম যে ইউনিটটা আমাদের লাগবে সেটা হচ্ছে মাস পার্সেন্টেজ, ঠিক আছে, বা শতকরা ভর। মাস পার্সেন্টেজ বা শতকরা ভর, মাস পার্সেন্টেজ। ওকে, মাস পার্সেন্টেজ বা শতকরা ভর। আচ্ছা, এখানে আমি ধরে নিচ্ছি এই যে দ্রবণটা তৈরি হয়েছে, এই যে সলিউশনটা তৈরি হয়েছে, সলিউশনটা দুজন মিলে তৈরি হয়েছে। একজন এ কে আমি ধরে নিচ্ছি হচ্ছে তোমার সলভেন্ট বা দ্রাবক, আর একজন হচ্ছে বি যাকে আমি ধরে নিচ্ছি সলিউট বা দ্রাব। এ হচ্ছে সলভেন্ট বা দ্রাবক, বি হচ্ছে সলিউট বা দ্রাব। এইভাবে সলিউশনটা তৈরি হয়েছে, হোমোজিনিয়াস মিক্সচারটা তৈরি হয়েছে, এটা আমি অ্যাজিউম করে নিচ্ছি। তার মানে দুজন আছে, এ আছে আর বি আছে, রাইট? আচ্ছা, মাস পার্সেন্টেজ মানে কি? মাস পার্সেন্টেজ কার বের করছি? মনে রাখতে হবে মাস পার্সেন্টেজ অফ সলিউট বের করছি। সলিউট মানে শতকরা ভর কার? দ্রাবের শতকরা ভর। দ্রাবকের ইউজুয়ালি আমরা বের করি না, ঠিক আছে, দ্রাবটারই বের করি আমরা। তো আমরা বলতে পারি দ্রাবের শতকরা ভর। দ্রাবের শতকরা ভর বা মাস পার্সেন্টেজ অফ সলিউট, সেই পার্সেন্টেজ কত হবে? দ্যাট ইজ ইকুয়াল টু দ্রাবকে, দ্রাব হচ্ছে আমাদের সলিউটকে বি, তার মানে হচ্ছে বি এর ভর, দ্যাট ইজ ডব্লিউবি, ডিভাইডেড বাই টোটাল ভর। টোটাল ভর হচ্ছে ডব্লিউ এ প্লাস ডব্লিউবি ইন্টু 100। এই হয়ে গেল আমাদের শতকরা ভরের ফর্মুলা, যেখানে ডাব্লিউটা দিয়ে কি মিন করছে? ডাব্লিউ হচ্ছে ভর বা মাস মিন করতে ইউজ করছি। ভর বা মাসকে মিন করার জন্য আমরা ডব্লিউ সাইনটাকে ইউজ করছি, কারেক্ট? তাহলে ডব্লিউবি মানে বি এর ভর বা বি এর মাস বাই টোটাল ভর, টোটাল মাস ডব্লিউ এ প্লাস ডব্লিউবি ইন্টু 100 করলে আমরা দ্রাবের শতকরা ভর পেলাম। একই রকম ভাবে দ্রাবের শতকরা আয়তন যদি বের করতে হয়, দ্রাবের শতকরা আয়তন মানে হচ্ছে ভলিউম পার্সেন্টেজ অফ সলিউট। ভলিউম পার্সেন্টেজ এটা কেমন করে বেরোবে? এটা বেরোবে হচ্ছে ভলিউম অফ বি, বি এর ভলিউম, বিটা তো সলিউট আমাদের, বি এর ভলিউম বাই টোটাল ভলিউম, বি এ প্লাস বিবি ইন্টু 100। এটা হয়ে গেল আমাদের ভলিউম পার্সেন্টেজ। অর্থাৎ
দ্রাবের ভর সলিউটের ভর বাই টোটাল ভর ইনটু 100 করলে শতকরা ভর বা মাস পার্সেন্টেজ বেরোবে। আর দ্রাবের ভর বাই টোটাল ভর, দ্রাবের আয়তন বাই টোটাল আয়তন মানে সলিউটটার আয়তন বাই টোটাল আয়তন ইনটু 100 করলে আমাদের ভলিউম পার্সেন্টেজ বেরোবে। ক্লিয়ার? তাহলে এই দুটো হচ্ছে আমাদের পার্সেন্টেজ বের করার ফর্মুলা। নেক্সট চলে আসছি আমরা ppm, পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন এর কোনো বাংলা হয় না, তাই আমরা ইংলিশে লিখলাম পার্টস পার মিলিয়ন। এটা কেমন করে বেরোবে? ppm is equal to পার্টস পার মিলিয়ন বা ppm কেমন করে বেরোবে? এটা ইজ ইকুয়াল টু হচ্ছে মাস অফ বি মানে বি এর ভর বাই টোটাল ভর ইনটু 10 টু দি পাওয়ার 6 করতে হবে। 10 টু ইনটু 100 করলে পার্সেন্টেজ বেরোতো, তাই না? কিন্তু ইনটু 10 টু দি পাওয়ার 6 যদি করে দিই তাহলে বেরোবে ppm, মানে হচ্ছে বি এর ভর বি এর মাস বাই টোটাল মাস ইনটু 10 টু দি পাওয়ার 6, তখন বেরোবে হচ্ছে ppm, পার্টস পার মিলিয়ন, বিকজ 1 মিলিয়ন মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6 পার্টস পার মিলিয়ন। আচ্ছা নেক্সট চলে আসছি, এটা 3 নাম্বার হবে। ppm হয়ে গেল। ইউনিট গুলো সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে, না হলে মুশকিলে পড়বো। নেক্সট হচ্ছে মোলারিটি। মোলারিটি কথার মানেই হচ্ছে মোল পার লিটার। মোলারিটি কথার মানে কি? মানেই হচ্ছে মোল পার লিটার। সো মোলারিটি কি? মোলারিটি ইজ ইকুয়াল টু হচ্ছে দ্রাবের মোল অফ সলিউট, দ্রাবের মোল বাই ভলিউম অফ সলিউশন, দ্রবণের আয়তন ডিভাইডেড বাই দ্রবণের আয়তন, সেটা হচ্ছে লিটার ইউনিটে। মানে দ্রাবের মোল বাংলায় লিখলে হয় হচ্ছে দ্রাবের মোল। যারা বাংলা ভার্সনে পড়ছো তারা ইংলিশটার সঙ্গে কোপ আপ করার চেষ্টা করো, কারণ তুমি নিট বা যেই যেটাই দিচ্ছ না কেন সেখানে কিন্তু তোমার ইংলিশ টার্ম গুলো জরুরি, তাই বেসিক ইংলিশ টার্ম গুলোর সঙ্গে কোপ আপ করার চেষ্টা করবে। সলিউট মানে দ্রাব, সলভেন্ট মানে দ্রাবক, ঠিক আছে? বেসিক ইংলিশের সঙ্গে যদি তুমি রেডি না থাকো, যারা বাংলা ভার্সনে পড়ছো, যারা বাংলা মিডিয়ামে পড়ছো, বেসিক ইংলিশ টার্মের সঙ্গে তোমাকে কিন্তু কোপ আপ থাকতে হবে, না হলে কিন্তু তুমি নিট যেই এই ধরনের যে কম্পিটিটিভ এক্সাম অ্যাপিয়ার করবে সেখানে অনেকটাই পিছিয়ে পড়বে। অনেক সময় টার্মের মানে বুঝতে পারবে না। ইন ফিউচারও কলেজে যাবে, পড়াশোনা করবে, তো টার্মের মানেগুলো টার্মগুলো অন্তত তোমার জেনে রাখা জরুরি, ঠিক আছে? তুমি বাংলাতে এক্সপ্রেস করো, কিন্তু টার্মগুলোর মানে সেটা কিন্তু ইংলিশে জেনে রাখা তোমাদের জন্য অত্যন্ত জরুরি যারা বাংলা মাধ্যমে পড়ছো। তাই সলিউট মানে যে দ্রাব, সলভেন্ট মানে যে দ্রাবক, সলিউশন মানে যে দ্রবণ, এই বেসিক টার্ম গুলো কিন্তু তোমাকে জেনে রাখতে হবে। বাংলা মিডিয়ামের স্টুডেন্টদেরকে আমি বললাম। ওকে, তাহলে এটা কি দাঁড়ালো? মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন লিটার এককে। ppm টা একবার, ppm টা হচ্ছে সলিউটের মাস বাই টোটাল মাস ইনটু 10 টু দি পাওয়ার 6। দেখো পার্সেন্টেজের সঙ্গে কি ডিফারেন্স? সলিউটের মাস বাই টোটাল মাস ইনটু 100, তখন আমরা পার্সেন্টেজ করেছিলাম। সলিউটের মাস বাই টোটাল মাস ইনটু 100, তখন আমরা পার্সেন্টেজ বলেছিলাম। এটাই যদি 100 না লিখে এখানে 10 টু দি পাওয়ার 6 করে দিতাম তাহলে এটাই হয়ে যেত ppm। অর্থাৎ 100 এ আমরা বের করি, দ্যাট ইজ পার্সেন্টেজ। যদি আমরা 10 টু দি পাওয়ার 6 এর রেসপেক্টে বের করি, দ্যাট ইজ ppm। অর্থাৎ সলিউটের মাস বাই টোটাল মাস ইনটু 100 এটা পার্সেন্টেজ, সলিউটের মাস বাই টোটাল মাস ইনটু 10 টু দি পাওয়ার 6 করলে এটাই হয়ে যেত ppm, পার্টস পার মিলিয়ন। তো দেখে নাও একই জিনিসই আছে, সলিউটের মাস বাই টোটাল মাস ইনটু 10 টু দি পাওয়ার 6। 100 এর মধ্যে কত সেটা হচ্ছে পার্সেন্টেজ, আর 10 টু দি পাওয়ার 6 তার মধ্যে কত সেটা হচ্ছে ppm। ওকে, তাহলে মোলারিটি হচ্ছে মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন লিটার ইউনিটে। লিটার ইউনিটে ব্যাকেটে লিখে দেওয়া আছে মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন লিটার ইউনিটে। আচ্ছা এখানে মোলের ফর্মুলা কি সেটা আবার জেনে রাখতে হবে। 11 এর পড়েছে এগুলো। মোল হচ্ছে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট। গিভেন মাস বাই মলিকুলার ওয়েট বাংলায় করলে কি হয়? প্রদত্ত ভর। আচ্ছা তোমাদের জন্য বাংলাতেও লিখে দিচ্ছি। সো মোল কি? মোল হচ্ছে প্রদত্ত ভর বা গিভেন মাস বাই আণবিক ভর বা মলিকুলার ওয়েট। বেসিক ইংলিশের সঙ্গে তোমরা পরিচিত থেকো। প্রদত্ত ভর হচ্ছে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট হচ্ছে আণবিক ভর। তাহলে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, এটাই হচ্ছে আমাদের মোলের ডেফিনেশন, মোলের ফর্মুলা। তাহলে মোলের যে ফর্মুলাটা বেরোবে ওটা এখানে পুট করতে হবে। আর নিচে আছে ভলিউম অফ সলিউশন, সলিউশনের আয়তন লিটার এককে বেরোবে, তাহলে হচ্ছে মোলারিটি। লেখাই আছে মোল পার লিটার, তাই না? কত মোল প্রতি লিটারে।
আচ্ছা, নেক্সট হচ্ছে মোলালিটি। মোলালিটি এটা কি হবে? এটা হবে হচ্ছে মোল অফ সলিউট, দ্রাবের মোল, মোল অফ সলিউট দ্রাবের মোল ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট, দ্রাবকের ভর কেজি এককে। দ্রাবের মোল বাই দ্রাবকের ভর, দ্রবণের ভর নয় কিন্তু, খেয়াল রাখতে হবে, দ্রাবের মোল বাই দ্রাবকের ভর। সো দ্রাবের মোল বাই দ্রাবকের ভর কেজি এককে, দ্রাবকের ভরটা আবার কেজি এককে বসাতে হবে। তাই দ্রাবের মোল বাই দ্রাবকের ভর কেজি এককে বসালে আমরা পাবো হচ্ছে মোলালিটি। মোল বের করার ফর্মুলা তো অলরেডি দেখে নিয়েছি, প্রদত্ত ভর গিভেন মাস বাই আণবিক ভর। এই মোলটা বের করে করে এই মোলের ভ্যালুগুলো এখানে বসাতে হবে। তাহলে মোলের ভ্যালুগুলো বসবে এখানে, ভলিউম অফ সলিউশন দিয়ে ভাগ করলে আমরা মোলারিটি পাবো, এখানে সলভেন্টের ভর দিয়ে ভাগ করলে আমরা মোলালিটি পাবো। নেক্সট কত নাম্বার হলো? 5 নাম্বার। 6 নাম্বার নরমালিটি। নরমালিটি, নরমালিটি হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট বা গ্রাম তুল্যাঙ্ক, গ্রাম ইকুইভ্যালেন্ট বা গ্রাম তুল্যাঙ্ক অফ সলিউট, দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক। তাহলে আবার কোয়েশ্চেন আসছে, স্যার গ্রাম তুল্যাঙ্ক জিনিসটা কি এবং সেটা আবার কেমন করে বের করতে হয়? দেখে নিচ্ছি যে গ্রাম তুল্যাঙ্ক কি এবং সেটা কেমন করে বের করতে হয়। তো দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক ডিভাইডেড বাই হচ্ছে দ্রবণের আয়তন, ভলিউম অফ সলিউশন, ভলিউম অফ সলিউশন দ্রবণের আয়তন লিটার ইউনিটে। তো দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন লিটার এককে নরমালিটি বেরোবে। তাহলে আবার কোয়েশ্চেন আসছে এই গ্রাম তুল্যাঙ্ক কেমন করে বেরোয়? তো গ্রাম তুল্যাঙ্কের ফর্মুলা দেখি চলো। গ্রাম তুল্যাঙ্ক বা গ্রাম ইকুইভ্যালেন্ট, গ্রাম তুল্যাঙ্ক বা গ্রাম ইকুইভ্যালেন্ট সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে গিভেন মাস, প্রদত্ত ভর, বাই ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার। ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার। আগেরটা মোলের ফর্মুলা কি ছিল? প্রদত্ত ভর বাই আণবিক ভর, মলিকুলার ওয়েট, তাই না? কি ছিল? প্রদত্ত ভর গিভেন মাস বাই আণবিক ভর, মলিকুলার ওয়েট, এটা ছিল মোল। তাহলে গ্রাম তুল্যাঙ্ক কি দাঁড়ালো? গ্রাম ইকুইভ্যালেন্ট কি দাঁড়ালো? প্রদত্ত ভর বাই আণবিক ভর নয়, প্রদত্ত ভর বাই তুল্যাঙ্ক ভার, ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, তাহলে মোল বেরোয়। আর গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, তুল্যাঙ্ক ভার, তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট বেরোয়। তো প্রদত্ত ভর বা গিভেন মাস বাই তুল্যাঙ্ক ভার, তাহলে বেরোবে হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট। এখন আমার কোয়েশ্চেন আসবে, স্যার এই তুল্যাঙ্ক ভার বের করার ফর্মুলা কি? তো তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট বের করার অনেকগুলো ফর্মুলা আছে, সেগুলো আমরা একা একা দেখি চলো। তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট, তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট বের করার অনেকগুলো ফর্মুলা আছে। কি কি ফর্মুলা? নাম্বার 1, যদি কোনো অ্যাটম হয় বা কোনো আয়ন হয়, কোন অ্যাটম বা আয়ন, তাদের জন্য তুল্যাঙ্ক ভার বের করার ফর্মুলা হচ্ছে পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েট, পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েট ডিভাইডেড বাই যোজ্যতা বা ভ্যালেন্সি। তাহলে অ্যাটম বা আয়নের জন্য তুল্যাঙ্ক ভর বা ইকুইভ্যালেন্ট ওয়েট বের করার কি ফর্মুলা? পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েট ডিভাইডেড বাই যোজ্যতা বা ভ্যালেন্সি। তাহলে বেরিয়ে যাবে হচ্ছে, একটা করে উদাহরণ দেখে নেব। ধরো Fe2+, Fe2+ এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? সেটা হচ্ছে Fe2+ এর পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েট, দ্যাট ইজ 56, বাই Fe2+ এর যোজ্যতা হচ্ছে 2, কারণ 2+ চার্জ আছে, তার মানে যোজ্যতা হচ্ছে 2। তাহলে যেটা বেরোবে এটাই হচ্ছে তোমার Fe2+ এর তোমার তুল্যাঙ্ক ভার। কারণ Fe2+ এর তুল্যাঙ্ক ভার কেমন করে বেরোলো? তার পারমাণবিক ভর অ্যাটমিক ওয়েট ডিভাইডেড বাই তার যোজ্যতা হচ্ছে 2+ আছে, তাই 2 হচ্ছে যোজ্যতা। কিন্তু যদি বলতে Fe3+, তাহলে কত বেরোতো? তাহলে যোজ্যতা হয়ে গেছে 3, তাই 3 দিয়ে ভাগ করতে হতো। পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েট, তো সেটা তো 56 ই থাকবে। তো 56 হচ্ছে তোমার অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর ডিভাইডেড বাই, এখন যোজ্যতা হয়ে গেছে 3, কারণ Fe3+ এ 3 চার্জ আছে, তো যোজ্যতা বা ভ্যালেন্সি হয়ে গেছে 3। তো ভ্যালেন্সি দিয়ে ডিভাইড করা হচ্ছে, তবে গিয়ে আমরা পাচ্ছি হচ্ছে অ্যাটম বা আয়নের জন্য ইকুইভ্যালেন্ট ওয়েট।
নেক্সট 2 নাম্বার, যদি কোনো পলিঅ্যাটমিক আয়ন হয়, পলিঅ্যাটমিক আয়ন মানে অনেকগুলো অ্যাটম নিয়ে তৈরি হয়েছে আয়ন, যেরকম কার্বনেট CO3 2 এ সালফেট SO4 2, অনেকগুলো অ্যাটম নিয়ে আয়নটা তৈরি হয়েছে। পলিঅ্যাটমিক আয়ন হয়, তাদের জন্য থাকবে হচ্ছে আণবিক ভর বা মলিকুলার ওয়েট, আণবিক ভর বা মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই তাদের যোজ্যতা বা ভ্যালেন্সি। আণবিক ভর বা মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই তাদের যোজ্যতা বা ভ্যালেন্সি, এটা করলে বেরোবে পলিঅ্যাটমিক আয়নদের জন্য ইকুইভ্যালেন্ট ওয়েট। একটা এক্সাম্পল দেখি চলো। ধরো বললো CO3 2 কত হবে, তাহলে CO3 2 এর মলিকুলার ওয়েট বের করো আগে। CO3 2 হচ্ছে কার্বনেট, এর মলিকুলার ওয়েট কত হবে, কার্বনের হচ্ছে 12 আর অক্সিজেন হচ্ছে 16 × 3, তিনটে অক্সিজেন আছে আর অক্সিজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 16, তাহলে কার্বনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 12, অক্সিজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 16 × 3 তে আছে, তাহলে অ্যাড করলে কত আসছে, 60 আসছে, তাই না? ডিভাইডেড বাই যোজ্যতা কত, চার্জ কত আছে, 2 আছে, তো ডিভাইডেড বাই 2, মাইনাসটা নেব না কিন্তু, মাইনাসের জাস্ট সিম্বল 2, ম্যাগনিটিউডটা কত 2, সো ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 60 ডিভাইডেড বাই 2, মানে 30 আসবে, রাইট? কার্বনেট, সালফেট ধরো দেখে নিচ্ছি, সালফেট SO4 2, তো সালফেটের সালফার হচ্ছে 32 আর অক্সিজেন আছে হচ্ছে 16 × 4, যেটা কিনা 96 আসবে, বাই চার্জ কত, চার্জ হচ্ছে 2, এই ভ্যালেন্সি হচ্ছে 2, সো বাই 2 করে দিতে হবে, দ্যাট ইজ এটা 96/2, যেটা আসবে সেটাই, কারেক্ট? তাহলে এইভাবে আমরা কার্বনেট, সালফেট এরকম পলিঅ্যাটমিক আয়ন যারা তাদের জন্য আমরা বের করতে পারি যে ওদের ইকুইভ্যালেন্ট ওয়েট কত হতে চলেছে। পলিঅ্যাটমিক আয়ন মানে অনেকগুলো অ্যাটম নিয়ে যখন আয়নটা তৈরি হয়েছে তখন সেটাকে আমরা পলিঅ্যাটমিক আয়ন বলছি, তাদের আণবিক ভর বা মলিকুলার ওয়েট বের করছি, ডিভাইড করে দিচ্ছি তার চার্জটা দিয়ে, যেটা কিনা তার যোজ্যতা বা ভ্যালেন্সি। ওকে, আচ্ছা চলো নেক্সট চলে যাই। কোন একটা অ্যাসিড যদি আছে, ধরো কোন একটা অ্যাসিড, তাহলে সেই অ্যাসিডের কত হবে ইকুইভ্যালেন্ট ওয়েট, সেটা হচ্ছে এগেন অ্যাসিডের আণবিক ভর বা মলিকুলার ওয়েট, আণবিক ভর বা মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই অ্যাসিডের বেসিসিটি, বেসিসিটি মানে হচ্ছে ক্ষারগ্রাহিতা। সো অ্যাসিডের বেসিসিটি মানে ক্ষারগ্রাহিতা মানে কি, মানে হচ্ছে কতগুলো H+ আয়ন আছে, নাম্বার অফ H+ আয়ন। অ্যাসিড তো তাকেই বলি না যার কাছে H+ আয়ন আছে, তো অ্যাসিডের বেসিসিটি বা ক্ষারগ্রাহিতা কেমন করে বেরোয়, অ্যাসিডের বেসিসিটি বা ক্ষারগ্রাহিতা বেরোয় ওর মধ্যে H+ আয়ন কতগুলো আছে সেইটা কাউন্ট করে, যেরকম H2SO4 এর মধ্যে দুটো H+ আয়ন আছে, তাই H2SO4 এর ক্ষারগ্রাহিতা বা বেসিসিটি হবে হচ্ছে 2। H3PO4 তিনটে H+ আয়ন আছে, ক্ষারগ্রাহিতা বা বেসিসিটি হবে হচ্ছে 3 এন্ড সো অন। তাহলে চলো আমরা H2SO4 এর জন্য বের করে নিই। H2SO4 এর আণবিক ভর বা মলিকুলার ওয়েট কত হবে, হাইড্রোজেনের আণবিক পারমাণবিক ভর হচ্ছে 1 ইনটু দুটো আছে, হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 1 ইনটু দুটো আছে, প্লাস সালফারের অ্যাটমিক ওয়েট হচ্ছে 32 ইনটু একটা আছে, প্লাস অক্সিজেন হচ্ছে 16 ইনটু চারটে আছে, অ্যাড করলে 98 আসবে, ডিভাইডেড বাই কতগুলো H+ আয়ন আছে H2SO4 এ, ক্লিয়ারলি H2SO4 থেকে দুটো H+ আয়ন তৈরি হয়, তার মানে ডিভাইডেড বাই 2 হয়ে যাবে, কারণ H2SO4 থেকে আমরা জানি দুটো H+ আয়নই তৈরি হতে পারে, H2SO4 থেকে তার বেশি H+ আয়ন তৈরি হবে না, সো যতগুলো H+ আয়ন তৈরি হবে সেটাই হচ্ছে তার বেসিসিটি বা ক্ষারগ্রাহিতা, সেটা দিয়ে ডিভাইড করে দিতে হবে আণবিক ভরকে, তাহলেই আমরা পেয়ে যাব হচ্ছে এটা 98 আসবে, 98/2 হয়ে যাবে, 98/2 যেটা আসবে সেটাই 49 হয়ে যাবে, ঠিক আছে? কোন একটা অ্যাসিড। আচ্ছা নেক্সট হচ্ছে কোন একটা ক্ষার বা বেস, কোন একটা ক্ষার বা বেস, তার কি হবে, একই রকম ভাবে তার আণবিক ভর বা মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই তার অ্যাসিডিটি বা অম্লগ্রাহিতা, মানে নাম্বার অফ OH- আয়ন। ক্ষার তো তাদেরকেই বলি না যাদের কাছে OH- আছে, সো কতগুলো OH- আয়ন তৈরি হতে পারে, সেটাই হচ্ছে অ্যাসিডিটি বা অম্লগ্রাহিতা, কতগুলো OH- আয়ন তৈরি হতে পারে সেটাই হচ্ছে অ্যাসিডিটি বা অম্লগ্রাহিতা। তাহলে বলো দেখি কত হবে এটা, তাহলে যে কোনো একটা বেস তার মলিকুলার ওয়েট বের করতে হবে, তারপরে তার কাছে কতগুলো OH- আয়ন আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। তো চলো আমরা দেখে নিই MgOH2 তার তাহলে আগে মলিকুলার ওয়েট বের করি। Mg হচ্ছে 24, একটাই আছে, অক্সিজেন আর হাইড্রোজেন হচ্ছে 16 + 1 দুটো আছে, পুরো OH আছে দুটো,
অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে 16 প্লাস 1, এই পুরোটা আছে আবার হোল 2, সো ইনটু 2 করেছি। ডিভাইডেড বাই, এখানে OH মাইনাস আয়ন কতগুলো আছে, ক্লিয়ারলি এখান থেকে দুটো OH মাইনাস আয়নই তৈরি হতে পারে, তাই ডিভাইডেড বাই 2 করে দিতে হবে। তাহলে এটা কত হলো, 17 ইনটু 2 34, 34 আর 24 এ 34 আর 34 আর 24 কত হচ্ছে 58, 58 ডিভাইডেড বাই 2। এইভাবে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে, যে 58 হয়ে গেল আমাদের আণবিক ভর বা মলিকুলার ওয়েট, ডিভাইডেড বাই অ্যাসিডিটি বা অম্লগ্রাহিতা কত, অম্লগ্রাহিতা হচ্ছে তোমার যতগুলো H প্লাস যতগুলো OH মাইনাস আয়ন তৈরি হতে পারে, দুটো H মাইনাস আয়ন তৈরি হতে পারে, তাই 2 দিয়ে ভাগ করা হয়েছে, 58/2 এসছে। এটাই হচ্ছে কোন একটা বেসের ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার। আচ্ছা, নেক্সট ফর্মুলায় আমরা চলে যাচ্ছি। কোন একটা লবণ যদি হয়, কোন একটা লবণ বা সল্ট, তার কেমন করে বের করা হয় তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট। সো কোন একটা লবণের তুল্যাঙ্ক ভার হচ্ছে, কোন একটা লবণের তুল্যাঙ্ক ভার হচ্ছে তার একইভাবে আণবিক ভর বা মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই টোটাল ক্যাটায়নিক চার্জ, সামগ্রিক ধনাত্মক আধান কত আছে, সামগ্রিক ধনাত্মক আধান মানে টোটাল পজিটিভ চার্জ কত, টোটাল পজিটিভ চার্জ কত আছে সেটা দিয়ে ভাগ করে দিতে হবে। তো চলো একটা এক্সাম্পল থেকে দেখে নি। ধরো Na2CO3 নিলাম, Na2CO3, তাহলে প্রথমে এর আণবিক ভর বের করতে হবে। আণবিক ভর বের করি, সোডিয়াম হচ্ছে 23 ইন্টু 2, সোডিয়াম হচ্ছে 23 পারমাণবিক ভর অ্যাটমিক ওয়েট ইন্টু 2, প্লাস কার্বন হচ্ছে 12 12, প্লাস অক্সিজেন আছে হচ্ছে 16 ইন্টু 3, যা বেরোবে ডিভাইডেড বাই টোটাল পজিটিভ চার্জ কত আছে। দেখো এখান থেকে তৈরি হতে পারে 2Na+, তাই না, এখানে Na+ কতগুলো আছে, দুটো Na+ আছে, রাইট। তো দুটো Na+ আছে মানে টোটাল ধনাত্মক আয়ন বা টোটাল পজিটিভ চার্জ কত ইউনিট, টোটাল পজিটিভ চার্জ হচ্ছে 2 ইউনিট, কারণ দুটো Na+ আছে, দুটো Na+, তার মানে টোটাল 2 ইউনিট পজিটিভ চার্জ আছে। সো ডিভাইডেড বাই 2 করতে হবে। এটা কত আসে তাহলে, এটা হচ্ছে 48, 48 আর 12 হচ্ছে তোমার 60, 60 আর এখানে 46, 60 আর 46 হচ্ছে 106, সো 106/2 দ্যাট ইজ 53 আসবে এর তোমার তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট। আর একটা एग्जांपल দেখি চলো, Al2SO4 হোল 3 এর ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে হবে, Al2SO4 হোল 3, তাহলে টোটাল পজিটিভ চার্জ কত ইউনিট আছে, দেখতেই পাচ্ছি ক্লিয়ারলি 2Al3+ আছে, 2Al3+ মানে টোটাল 3+ করে দুজন আছে, দ্যাট ইজ টোটাল কিন্তু 6 ইউনিট পজিটিভ চার্জ আছে, তাই তো। তাহলে অ্যালুমিনিয়াম আছে Al3+ দুজন, একজনের কাছে 3+, তাহলে দুজনের কাছে +6 হচ্ছে টোটাল ধনাত্মক আধান বা টোটাল ক্যাটায়নিক চার্জ বা টোটাল পজিটিভ চার্জ। তাহলে আণবিক ভর বের করো, মলিকুলার ওয়েট বের করো। অ্যালুমিনিয়াম হচ্ছে 27, অ্যালুমিনিয়াম হচ্ছে 27 27, সালফার হচ্ছে 32, প্লাস অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 4, এই পুরোটা আবার আছে হোল 3, পুরোটা আবার আছে হোল 3, সেই ইন্টু 3 হয়ে গেল। তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে 27 ইন্টু 2 27 ইন্টু 2, সালফার আছে হচ্ছে 32, অক্সিজেন আছে অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 4, তাহলে 27 ইন্টু 2 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4, আবার এই সালফেট আছে আবার হোল 3, সো ইন্টু 3 হয়েছে, ডিভাইডেড বাই 6 হয়ে যাবে এখন, ডিভাইডেড বাই 6, কারণ টোটাল ধনাত্মক আধান, টোটাল ক্যাটায়নিক চার্জ, টোটাল পজিটিভ চার্জ কিন্তু এখানে 6 আছে। টোটাল ধনাত্মক আধান, টোটাল ক্যাটায়নিক চার্জ, টোটাল পজিটিভ চার্জ কত আছে, এখানে 6 আছে। তাহলে এটা হয়ে গেল আমরা কেমন করে এটা সল্টের জন্য ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে পারি। চলো লাস্ট দেখে নিই ইকুইভ্যালেন্ট ওয়েট বের করার আর কি একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কোন জারক বা বিজারক দ্রব্য মানে অক্সিডাইজিং বা রিডিউসিং এজেন্ট। কোন অক্সিডাইজিং বা রিডিউসিং এজেন্ট আছে মানে জারক দ্রব্য বা বিজারক দ্রব্য আছে, ঠিক আছে। তাদের জন্য কি ফর্মুলা, তাদের জন্য ফর্মুলা হচ্ছে একই রকম ভাবে আণবিক ভর ডিভাইডেড বাই স্থানান্তরিত ইলেকট্রনের সংখ্যা, স্থানান্তরিত ইলেকট্রনের সংখ্যা মানে কতগুলো ইলেকট্রন মুভ করেছে,
কারণ জারণ হয় বা বিজারণ হয় মানে অক্সিডেশন হয় বা রিডাকশন হয়, তখন তো ইলেকট্রনের স্থানান্তরণ হয়, ইলেকট্রনের ট্রান্সফার হয়। কতগুলো ইলেকট্রনের ট্রান্সফার হয়েছে? আমরা জানি জারণ মানে হচ্ছে ইলেকট্রনের লস, ইলেকট্রনের লস কি আমরা বলি অক্সিডেশন। আমরা জানি রিডাকশন মানে হচ্ছে ইলেকট্রনের গেইন বা বিজারণ। তাহলে জারণ মানে অক্সিডেশন এবং সেটা হচ্ছে ইলেকট্রনের লস, বিজারণ মানে রিডাকশন এবং সেটা হচ্ছে ইলেকট্রনের গেইন। তাহলে যে ইলেকট্রন লস করলো দিয়ে অক্সিডেশন হলো, ইলেকট্রন গেইন করলো দিয়ে রিডাকশন হলো, কতগুলো করে ইলেকট্রন লস বা গেইন হয়েছে, মানে কতগুলো করে ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, সেই স্থানান্তরিত বা ট্রান্সফার ইলেকট্রনের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে কাকে? আণবিক ভরকে। তবেই আমরা পাবো হচ্ছে অক্সিডাইজিং বা রিডিউসিং এজেন্ট, যাদেরকে আমরা বলি জারক বা বিজারক দ্রব্য, তাদের অক্সিডাইজিং এজেন্ট মানে হচ্ছে জারক দ্রব্য আর রিডিউসিং এজেন্ট মানে হচ্ছে বিজারক দ্রব্য। তো জারক দ্রব্য, অক্সিডাইজিং এজেন্ট, বিজারক দ্রব্য, রিডিউসিং এজেন্ট, এদের 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 জারক দ্রব্য হচ্ছে অক্সিডাইজিং, বিজারক দ্রব্য হচ্ছে রিডিউসিং এজেন্ট, এদের আণবিক ভরকে ভাগ করতে হবে কতগুলো ইলেকট্রন স্থানান্তরিত বা ট্রান্সফার হয়েছে জারণ বিজারণ প্রক্রিয়াতে, অক্সিডেশন রিডাকশন প্রক্রিয়াতে কতগুলো স্থানান্তরিত হচ্ছে, কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়ে গেছে, তার উপর বেস করে আমাদের ঠিক করতে হবে যে এখানে কত নাম্বার বসানো হবে। যতগুলো ইলেকট্রন ট্রান্সফার হবে তত নাম্বারই এখানে বসানো হবে, যতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়ে যাবে সেই নাম্বারটা দিয়ে ভাগ করে দিতে হবে আণবিক ভরকে। তাই জারক দ্রব্য বা বিজারক দ্রব্য, জারক দ্রব্য বা বিজারক দ্রব্য তার মলিকুলার ওয়েট, দ্যাট ইজ অক্সিডাইজিং বা রিডিউসিং এজেন্ট তার মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হলো, এটা হচ্ছে অক্সিডাইজিং বা রিডিউসিং এজেন্টের তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট বের করার কথা। এবারে দেখো এই তুল্যাঙ্ক ভারগুলো তো বেরোলো, তাহলে এখান থেকে গ্রাম তুল্যাঙ্ক বেরোবে। আমরা তো নরমালিটি বের করবো বলে এসব করছিলাম না, গ্রাম তুল্যাঙ্ক বা গ্রাম ইকুইভ্যালেন্ট বেরোবে। সেটা কেমন করে বেরোচ্ছিল? তার ফর্মুলা কি ছিল? প্রদত্ত ভর বাই তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভার বের করার তো এত ফর্মুলা তখন দেখলাম। তাহলে এই যে তুল্যাঙ্ক ভার গুলো বেরোলো, অ্যাসিড হতে পারে, বেস হতে পারে, অক্সিডাইজিং রিডিউসিং এজেন্ট হতে পারে, সল্ট হতে পারে, অ্যাটম হতে পারে, আয়ন হতে পারে, পলিঅ্যাটমিক আয়ন হতে পারে, যেই হোক না কেন তার প্রদত্ত ভর ডিভাইডেড বাই তার তুল্যাঙ্ক ভার, তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট বের করা এতক্ষণ পর্যন্ত আমরা ফর্মুলা গুলো দেখছিলাম। তাহলে প্রদত্ত ভর বাই তুল্যাঙ্ক ভার বা প্রদত্ত ভর বা ইকুইভ্যালেন্ট ওয়েট যদি করে দিই তাহলে আমরা পেয়ে যাব গ্রাম ইকুইভ্যালেন্ট বা গ্রাম তুল্যাঙ্ক। এবার এই গ্রাম তুল্যাঙ্ক দিয়ে ভাগ করতে হবে সলিউশনের ভলিউমকে, তাহলেই পাওয়া যাবে নরমালিটি। নরমালিটি পাওয়া যাবে, এই যে গ্রাম তুল্যাঙ্ক পেলাম, গ্রাম ইকুইভ্যালেন্ট পেলাম, সলিউটের বা দ্রাবের ভাগ করে দিতে হবে ভলিউম অফ সলিউশন দিয়ে। ভলিউম অফ সলিউশনটা যেখানে লিটার এককে থাকবে, তো সলিউশনের ভলিউম থাকবে লিটার এককে। গ্রাম ইকুইভ্যালেন্ট যেগুলো এখান থেকে পেলাম ফর্মুলা পুট করে করে, তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট পেলাম, প্রদত্ত ভর দিয়ে তাকে ভাগ করলাম, তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট পেলাম। এবার এই গ্রাম ইকুইভ্যালেন্টকে আবার সলিউশনের ভলিউম দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব নরমালিটি। এইভাবে আমরা নরমালিটির এককটা বের করতে পারি বা এই একক রিলেটেড অঙ্ক থাকলে সেগুলো অ্যাপ্রোচ করতে পারি। নেক্সট সেটা হচ্ছে মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন। এটা কত নাম্বার হবে দেখি? এটা হবে হচ্ছে আমাদের 6-7 নাম্বার। মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ সেটা কি? সেটা হচ্ছে মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশনকে কাই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সিম্বলটা হচ্ছে কাই। তাহলে আমাদের কাছে দুজন আছে, একজন এ একজন বি। এ কে আমরা সলিউট ধরেছি, বি কে আমরা সলভেন্ট ধরেছি। সরি, বি কে কোনটাকে কি ধরেছি দেখে নি একবার। হ্যাঁ, আমরা এটাকে ধরেছি সলভেন্ট আর বি কে ধরেছি সলিউট। তার মানে আমাদের কাছে দুটো উপাদানই আছে, একটা এ একটা বি। এ কে ধরেছি সলভেন্ট, বি কে ধরেছি সলিউট। এই দুটোই মাত্র উপাদান আছে, একটা এ একটা বি। ওকে, তাহলে কাই বি মানে সলিউটের মোল ফ্র্যাকশন, সেটা হবে হচ্ছে সলিউটের মোল বাই টোটাল মোল, যেখানে এনটা হচ্ছে মোল, মোল নাম্বারকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এন দিয়ে। তাহলে এটা কি হলো? এটা হলো সলিউটের মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন অফ সলিউট বা দ্রাবের মোল ভগ্নাংশ। দ্রাবের মোল ভগ্নাংশ সেটা হচ্ছে কত? মোল ফ্র্যাকশন অফ সলিউট কাই বি। বিটাকে তো আমরা দ্রাব ধরেছি, বিটাই হচ্ছে আমাদের সলিউট, তাই দ্রাবের মোল ভগ্নাংশ, দ্রাবের মোল ফ্র্যাকশন কাই বি কত হবে? বি এর যা মোল বাই টোটাল মোল। অর্থাৎ কোন একটা দ্রবণের মধ্যে সলিউট বি তার যতটা মোল ডিসলভ আছে
ডিভাইডেড বাই সলিউট এবং সলভেন্ট মিলিয়ে টোটাল মোল যতটা আছে, এটাই হচ্ছে মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন। সেম ওয়েতে যদি মোল ফ্র্যাকশন অফ এ বের করতে চাইতাম, যেটা হচ্ছে সলভেন্টের মোল ফ্র্যাকশন, তাহলে কি বেরোতো? সলভেন্টের মোল বাই টোটাল মোল। যার মোল ফ্র্যাকশন বের করতে চাইবো তার মোল বাই টোটাল মোল, এই হচ্ছে মোল ফ্র্যাকশনের ফর্মুলা। যার মোল ফ্র্যাকশন বার করতে চাইবো, সলিউটের বা দ্রাবের মোল ফ্র্যাকশন বের করতে চাইলে দ্রাবের মোল বাই টোটাল মোল, সলভেন্টের বের করতে চাইলে সলভেন্টের মানে দ্রাবকের মোল বাই টোটাল মোল, এটাই হচ্ছে মোল ভগ্নাংশ। এবারে এখানে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে মোল ভগ্নাংশগুলোর সমষ্টি কত। মোল ভগ্নাংশ কাই এ আর মোল ভগ্নাংশ কাই বি, এদের সমষ্টি কত? এদের সমষ্টি বা এদের সামেশন হচ্ছে, কাই এর জায়গা লিখছি এনএ বাই এনএ প্লাস এনবি, আর কাই বির জায়গা লিখছি এনবি বাই এনএ প্লাস এনবি। অ্যাড করে দেখবে এটা 1 আসে, তার মানে মোল ভগ্নাংশগুলোর সমষ্টি হচ্ছে 1। দ্রাবকের মোল ভগ্নাংশ প্লাস দ্রাবের মোল ভগ্নাংশ, এদের সমষ্টি দাঁড়াচ্ছে 1। ওইখানে অ্যাড করলে ওটা কাটাকাটি হয়ে গিয়ে 1 চলে আসবে, নরমাল অ্যালজেব্রা আছে। তাহলে মোল ভগ্নাংশগুলোর সমষ্টি কত? মোল ভগ্নাংশগুলোর সমষ্টি হচ্ছে 1। তাহলে এই হচ্ছে আমাদের সবকটা গাঢ়ত্বের একক, কনসেন্ট্রেশন ইউনিট। এই অবধি ক্লিয়ার হয়ে গিয়ে থাকলে কমেন্ট করে জানিয়ে দেবে যে হ্যাঁ এতদূর অবধি স্যার ক্লিয়ার হয়ে গেছে, প্রপারলি আমাদের মাথায় ঢুকে গেছে সবকটা গাঢ়ত্বের ইউনিট এবং তার রিলেটেড ফর্মুলাগুলো আমাদের সকলের মাথায় ঢুকে গেছে। এখন আমরা শুরু করতে চলেছি, সেটা হচ্ছে হেনরির সূত্র, হেনরিজ ল, যেটা হচ্ছে আমাদের কেস 1 ছিল। কেস 1 আমরা 4টে কেসের মাধ্যমে পুরো চ্যাপ্টারটাকে অ্যাপ্রোচ করব, ঠিক করেছি। সো এখন আমাদের কেস 1, সেই কেস 1 হচ্ছে হেনরিজ ল, যেটা কিনা আমরা এখন শুরু করতে চলেছি। তো হেনরিজ ল কিসের ব্যাপারে? বলছে তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা, তার ব্যাপারে। মানে কি? মানে হচ্ছে সলিবিলিটি অফ হেনরি ল কিসের ব্যাপারে সেটা আমরা দেখিনি। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এখানে লিখে দিই, এটা হচ্ছে আমাদের কেস 1, এটা হচ্ছে আমাদের কেস 1। যে কেস 1টা কিসের ব্যাপারে? এই কেস 1টা হচ্ছে সলিবিলিটি অফ গ্যাস, কোন একটা গ্যাসের সলিবিলিটি ইন লিকুইড সলভেন্ট, তরল দ্রাবকের মধ্যে। হেডিংটাও তাই আছে, ভালো করে দেখে নাও। কোন একটা গ্যাসের সলিবিলিটি তরল দ্রাবকের মধ্যে, তরল দ্রাবকের মধ্যে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা, বা কোন একটা গ্যাসিয়াস সাবস্টেন্সের সলিবিলিটি, কোন একটা গ্যাসিয়াস সাবস্টেন্সের সলিবিলিটি কোথায়? তরল দ্রাবকে, মানে জল, এরকম, ঠিক আছে? জলের মধ্যে কোন একটা গ্যাসের দ্রাব্যতা কত। তো সেই সংক্রান্ত সূত্র হচ্ছে হেনরির সূত্র। হেনরির সূত্র কি বলছে ভালো করে দেখার চেষ্টা করো। হেনরির সূত্র বলছে, ধরো ফর এক্সাম্পল একটা বিকার নেওয়া হয়েছে, বিকারের মধ্যে একটা সলভেন্ট আছে, বিকারের মধ্যে একটা সলভেন্ট ছিল, দ্রাবক ছিল। এবারে সিস্টেমটা ওপেন সিস্টেম ছিল, ঢাকনা ছিল না। তাহলে যদি দ্রাবক থেকে থাকে, ঠিক আছে, ফর্মালিটির ব্যাপারটা একবার বলবেন। ফর্মালিটি আর কিছুই না, মোলারিটির ফর্মুলা সেম, ওই জন্য আলাদা করে বলিনি। মোলারিটি যে ফর্মুলা বের করো, মোলারিটি সেটাই সেম টু সেম ফর্মালিটি, ঠিক আছে? ওটার জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ ফর্মালিটি সেপারেট কিছু মানে নেই, ঠিক আছে? যদি আমরা কোভ্যালেন্ট কম্পাউন্ডের জন্য বলি তাহলে মোলারিটি বলি, আর যদি আমরা আয়নিক কম্পাউন্ডের জন্য বলি, মানে NaCl একটা আয়নিক কম্পাউন্ড, তাহলে NaCl এর যেটা মোলারিটি বের করব ওটাই হচ্ছে NaCl এর ফর্মালিটি হবে। অর্থাৎ আয়নিক কম্পাউন্ডের জন্য আমরা আলাদা একটা টার্ম ইউজ করি যাকে বলি ফর্মালিটি, জিনিসটা একই, মোলারিটি যেটা সেটাই। ওকে, আয়নিক কম্পাউন্ডের জন্য যারা আয়ন্স এ ডিসোসিয়েট হয়ে যায় তাদের জন্য হচ্ছে একটা টার্ম আসছে, সেটা হচ্ছে ফর্মালিটি, যেটার ক্যালকুলেশন মোলারিটির মতন করেই করা হচ্ছে। বেশ, তো আছে হচ্ছে আমাদের একটা সলভেন্ট আছে, তাহলে এই সলভেন্ট আর ঢাকনা খোলা আছে, মানে এটা কেমন সিস্টেম? এটা একটা ওপেন সিস্টেম। তাহলে সিস্টেম যদি একটা ওপেন সিস্টেম হয়, সলভেন্ট আছে, তার ঢাকনা খোলা আছে, সিস্টেম ওপেন সিস্টেম, সলভেন্ট তো আস্তে আস্তে ইভাপোরেশন করে বেরিয়ে যাবে। আর সলভেন্ট যদি ইভাপোরেশন করে বেরিয়ে যায় তাহলে তো এখানে আর কোনো কিছুই রইলো না, সবই তো একসময় ফাঁকা হয়ে যাবে, খালি হয়ে যাবে। কিন্তু যদি সলভেন্টকে ক্লোজ সিস্টেমে দিয়ে দেওয়া হয়, তাহলে সলভেন্ট এখানে আছে ক্লোজ সিস্টেমে, সলভেন্ট আছে কেমন? সলভেন্ট আছে হচ্ছে ক্লোজ সিস্টেমে। সো ক্লোজ সিস্টেমে যদি সলভেন্টকে দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? ভেপার হবে, কিন্তু ভেপারটা বেরোতে পারবে না, ওইখানেই জমবে। অর্থাৎ দুটো ক্লিয়ার কাট ফেজ তৈরি হবে। কি কি ফেজ? ভালো করে দেখো, দুটো যে ক্লিয়ার কাট ফেজ তৈরি হবে সেটা হচ্ছে, এই তো আমাদের বিকার ছিল,
এই আমাদের সলভেন্ট ছিল, সলভেন্ট ফেজ তৈরি হবে একটা, আর ঢাকনা দেওয়া ছিল, এইখানে একটা গ্যাসিয়াস ফেজ তৈরি হবে। তো দুটো ক্লিয়ার কাট ফেজ তৈরি হচ্ছে, একটা সলভেন্ট ফেজ যখন ঢাকনা দেওয়া থাকছে ক্লোজ সিস্টেম হয়ে যাচ্ছে, একটা সলভেন্ট ফেজ যেখানে কিনা সলভেন্টটা আছে, আর একটা হচ্ছে সলভেন্টের উপরে একটা এমটি স্পেস থাকছে, সলভেন্টের উপরে একটা খালি জায়গা বা এমটি স্পেস থাকছে, যে এমটি স্পেসে গ্যাস চাইলে রাখা যেতে পারে। এবারে ধরলাম সলভেন্টের উপরে যে এমটি স্পেস আছে এখানে কোনো একটা গ্যাস রাখা আছে, ওই গ্যাসটা যে সলভেন্টেরই ভেপার হতে হবে তার কোনো মানে নেই, সলভেন্টের ভেপার ছাড়াও অন্য কোনো গ্যাস, মেবি জল আছে, জলের উপরে কার্বন ডাই অক্সাইড রাখা আছে। তাহলে সলভেন্ট ফেজের মধ্যে সলভেন্ট আছে, সিস্টেম ক্লোজড আছে, এবং সলভেন্টের উপরে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে কোনো একটা গ্যাসকে রেখে দেওয়া আছে। কেমন করে রেখে দেওয়া আছে? হাই প্রেসারে রেখে দেওয়া আছে, অর্থাৎ এই গ্যাসিয়াস ফেজে হাই প্রেসার আছে, উচ্চ চাপ বা হাই প্রেসারে রেখে দেওয়া আছে গ্যাসটাকে। ওকে, আচ্ছা নিজেই ভেবে দেখো, এইখানে এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাতে ঠেসে 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 গ্যাসকে ঢুকিয়ে হাই প্রেসার তৈরি করা হয়েছে। সিস্টেম ক্লোজ মানে ঢাকনা বন্ধ, গ্যাসগুলো চাইলেও বেরোতে পারবে না। তাহলে একদিকে ঢাকনা বন্ধ, অন্যদিকে এই ফাঁকা জায়গাতে ঠেসে 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 গ্যাসকে ঢোকানো হয়েছে। ওই গ্যাসগুলোর জীবনের কথা একবার ভাবো, ওই গ্যাসগুলোর কি আর কিছু মানে আর কি আর জীবন তো তাদের একদম ঠেসে ঠেসেই নষ্ট হয়ে যাচ্ছে। ওরা তখন কি করবে? দেখবে ওপরে ঢাকনা বন্ধ, বেরোনোর কোনো জায়গা নেই, আর ঠেসে 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 প্রচুর ঢুকিয়ে দিয়েছে আমাকে ছোট্ট একটুখানি ফাঁকা জায়গাতে, তো আমাদের কাছে উপায় নেই, আমাদের এই জলেই ঝাঁপ মারতে হবে। অর্থাৎ এইখানে থাকা সমস্ত গ্যাসগুলো এখন ডিসাইড করবে, যেহেতু তারা বেরোতে পারছে না, তারা এখন এই যে সলভেন্টের মধ্যেই ডিজলভ হয়ে যাওয়ার চেষ্টা করবে, গুলে যাওয়ার চেষ্টা করবে। কেন? ওপর দিকে তো বেরোনোর জায়গা নেই, এদিকে ঠেসে 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 তো অনেক ঢুকিয়ে দেওয়া হয়েছে এই ফাঁকা জায়গাতে। তাহলে উপায় কি? উপায় হচ্ছে জলে ঝাঁপ মারো, জলে ডুব মারো। তাহলে যদি একটু চাপটা কমে, কারণ ঠেসে 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 যখন ঢুকিয়ে দেওয়া হয়েছে তো প্রচুর চাপে আছে ওই গ্যাস মলিকিউল গুলো, সেই কারণে আমরা বলছি হাই প্রেসার বা উচ্চ চাপ আছে। এত উচ্চ চাপে থাকতে গেলে ওদের তো দম বন্ধ হয়ে আসবে, ওরা তো একদম সাফোকেটেড ফিল করবে, বলে বাবা একটু জায়গাও নেই বসার জন্য, এইটুখানি জায়গা সেখানে এত এত গ্যাস ঢুকিয়ে দিয়েছে। তো ওরা তখন কি করবে? ওরা বলবে জায়গা নেই, বেরোনোর মানে না তো আছে থাকার জায়গা, না আছে বেরিয়ে পালিয়ে যাওয়ার জায়গা, নিচে আছে জল বা সলভেন্ট, তবে সেখানে ডুব মারি, তাতে তো চাপটা একটু কমবে, দিয়ে ওরা জলের মধ্যে ডুব মারবে, জলের মধ্যে ডুবে গেল, জলের মধ্যে ডিজলভ হয়ে গেল, মানে সলিবিলিটি বেড়ে গেল। তো এটাই হচ্ছে হেনরির সূত্র, যে এই ওপরে ফাঁকা জায়গাতে গ্যাসের চাপ যদি বাড়িয়ে দেওয়া হয় প্রেসার, তাহলে নিচে গ্যাসের সলিবিলিটি বেড়ে যাবে, অর্থাৎ গ্যাস বেশি বেশি করে ডিজলভ হবে। ফাঁকা জায়গাতে যত চাপ দিয়ে গ্যাস ঢোকাবে ওই গ্যাস নিচের দিকে যাবে এবং দ্রাব্যতা বা সলিবিলিটি বাড়তে থাকবে। এটাই হচ্ছে হেনরির সূত্র। কেন? কারণ নিচের দিকে যাওয়া ছাড়া তাদের কাছে আর কোনো অপশনই নেই, উপরের দিকে তো বেরোনোর কোনো স্কোপ নেই। আর প্রচুর উচ্চ চাপে হাই প্রেসারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে গ্যাসগুলোকে, উপরের দিকে বেরোনোর স্কোপ নেই, বাধ্য হবে তারা নিচের দিকে সলিউশনের মধ্যে যেতে, সলভেন্টের মধ্যে যেতে। সলভেন্টের মধ্যে এইভাবে গ্যাস যদি ডিজলভ হয়ে যায়, আমরা বলবো গ্যাস লিকুইড সলভেন্টের মধ্যে ডিজলভ হয়ে গেল। এই ডিজলভ কখন বেশি বেশি করে হবে? যখন গ্যাসের প্রেসারটা বেশি হবে এই ফাঁকা জায়গাতে। তাহলে হেনরির সূত্রটা কি দাঁড়াচ্ছে সেটা আমরা দেখে নিই। হেনরির সূত্র দাঁড়াচ্ছে হচ্ছে সলভেন্টের উপরে যে ফাঁকা জায়গা আছে সেখানে গ্যাসের চাপ যত বেশি হবে, এই পিটা কি? পিটা হচ্ছে গ্যাসের চাপ, গ্যাসের চাপ বা প্রেসার অফ গ্যাস। কোথায় কোথায়? সলিউশনের উপরে যে ফাঁকা জায়গাটা আছে সেইখানে। অর্থাৎ এই তো আমাদের দ্রবণ ছিল যার মধ্যে গ্যাসটা ডিজলভ হয়ে আছে, তো এই ফাঁকা জায়গাতে যে গ্যাসের চাপ, এইখানে যে গ্যাস আছে, এই ফাঁকা জায়গাতে যে গ্যাসটা আছে সেই গ্যাসের যে চাপ, এই গ্যাস আছে এবং এই গ্যাসের যে প্রেসার বা চাপ সেটাই হচ্ছে পি। তাহলে এই ফাঁকা জায়গাতে গ্যাসের যে প্রেসার আছে সেটাকে বলছি পি। আর এটা তো দ্রবণ, দ্রবণের মধ্যে গ্যাসের মোল ভগ্নাংশকে বলা হচ্ছে কাই। এটা হচ্ছে গ্যাসের মোল ভগ্নাংশ দ্রবণের মধ্যে, মোল ফ্র্যাকশন, গ্যাসের মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন।
তাহলে এটা কোথায়? দ্রবণের মধ্যে, দ্রবণের ভেতরে বা দ্রাবকের মধ্যে। আর এটা কোথায়? এটা হচ্ছে দ্রবণের উপরের শূন্য স্থানে। দুটো লোকেশন আলাদা। দ্রবণের উপরে শূন্য স্থানে যত গ্যাসের চাপ বাড়বে, দ্রবণের মধ্যে ওই গ্যাসের দ্রাব্যতা বাড়বে, বেশি বেশি করে মোল ডিজলভ হবে, বেশি বেশি করে মোল ভগ্নাংশ হবে। অর্থাৎ এখানে হচ্ছে সলিউশন বা দ্রবণ, এই সলিউশন বা দ্রবণের মধ্যে গ্যাসটার মোল ভগ্নাংশকে কাই ধরা হয়েছে। তাহলে কি দাঁড়ালো? গ্যাসের চাপ কোথায়? আবার বলছি, গ্যাসের চাপটা কোথায়? সলিউশনের ওপরে যে শূন্য স্থান আছে সেই শূন্য স্থানে গ্যাসের চাপ। ওই গ্যাসের চাপ যত বেশি হবে, সলিউশনের মধ্যে ওই গ্যাসের মোল ভগ্নাংশ তত বেশি হবে। মানে গ্যাস বেশি বেশি করে ডিজলভ করবে, মানে গ্যাসের দ্রাব্যতা বাড়বে। সলিউশনের ওপরে শূন্য স্থানে গ্যাসের চাপ যত বেশি হবে, সলিউশনের মধ্যে থাকা ওই গ্যাসের দ্রাব্যতা বা সলিবিলিটি বাড়বে বা মোল ভগ্নাংশ কাই বাড়বে। ক্লিয়ার? তাহলে গ্যাসের চাপ হচ্ছে পি, আর এই সলিউশনের মধ্যে গ্যাসের মোল ভগ্নাংশ হচ্ছে কাই। তাহলে কতটা মোল ভগ্নাংশ মানে কি? মোল ভগ্নাংশ বাড়লো, মোল ফ্র্যাকশন বাড়লো, মানে হচ্ছে মোল নাম্বার বাড়ছে, মানে সলিবিলিটি বাড়ছে, বেশি বেশি করে গ্যাস ডিসলভ হচ্ছে। সো গ্যাসের চাপ এই শূন্য স্থানে যত বেশি বাড়বে, ওই গ্যাস তত বেশি বেশি করে ডিসলভ হবে, মানে ওই গ্যাসের বেশি বেশি করে মোল সলিউশনের মধ্যে চলে যাবে, মানে ওই গ্যাসের মোল ভগ্নাংশ সলিউশনের মধ্যে বাড়বে। যে মোল ভগ্নাংশকে কাই দিয়ে বলা হয়েছে, দ্যাট ইজ পি প্রপোর্শনাল টু কাই। এই পি এর লোকেশন কোথায়? পি এর লোকেশন হচ্ছে গ্যাসের উপরের শূন্য স্থানে, সরি তরলটার উপরে শূন্য স্থানে। তরলটার উপরে শূন্য স্থানে হচ্ছে পি তার লোকেশন। গ্যাসের প্রেসার, গ্যাসের প্রেসারটা কোথায় বাড়ছে? তরলের উপরে যে শূন্য স্থান আছে সেইখানে গ্যাসের প্রেসার বাড়ছে। যত বাড়ছে তরলের মধ্যে ওই গ্যাসের দ্রাব্যতা তত বাড়ছে বা মোল ভগ্নাংশ তত বাড়ছে। এই হচ্ছে সিম্পল হেনরিজ ল। এখান থেকে একটা হেনরি কনস্ট্যান্ট আসে, সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু কেএইচ ইনটু কাই, যেখানে কেএইচটাকে বলে হেনরি কনস্ট্যান্ট, একটা সমানুপাতিক ধ্রুবক বা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসে, যেটা হচ্ছে হেনরি কনস্ট্যান্ট। তাহলে এটা কেমন ইকুয়েশন? এটা y ইকুয়াল টু mx ইকুয়েশন। দেখো, মূল বিন্দুগামী সরলরেখা, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। কারণ y ইজ ইকুয়াল টু m ইনটু x, এইরকম সরলরেখাই পাচ্ছি। তাই দেখো এই গ্রাফটা কেমন দাঁড়িয়েছে? মূল বিন্দুগামী সরলরেখা বা পাসিং থ্রু অরিজিন, এরকম একটা গ্রাফ দাঁড়িয়েছে। বিভিন্ন গ্যাসের জন্য গ্রাফটা এরকম দেখতে লাগবে, যে কোনো একটা গ্যাসের জন্য মূল বিন্দুগামী সরলরেখা বা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। তার কারণ এটা হচ্ছে ক্লিয়ারলি একটা y ইকুয়াল টু mx এইরকম গ্রাফ। p টা হচ্ছে y, m টা হচ্ছে kh, আর x টা হচ্ছে কাই। তো যেহেতু y ইকুয়াল টু mx এরকম টাইপের এটা একটা ইকুয়েশন, তাই এটা সরলরেখাকে রিপ্রেজেন্ট করছে, যেটা কিনা মূল বিন্দু থ্রু দিয়ে পাস করছে। সো গ্রাফগুলো সেই জন্য এই কারণে দেখতে হচ্ছে। এই হয়ে গেল আমাদের হেনরির সূত্র। চলে আসছি হেনরি সূত্রের মেন প্রয়োগ কোথায়। হেনরি সূত্রের এটা মেন প্রয়োগ হচ্ছে, হেনরি সূত্রকে সব থেকে মানে উদাহরণ যদি বলা হয়, সেটা হচ্ছে সোডা ওয়াটার, কোল্ড ড্রিঙ্ক, লেমনেড ওয়াটার, এইগুলোর প্রিপারেশন। কারণ আমরা জানি সোডা ওয়াটারে বা কোল্ড ড্রিঙ্কে পুরোটা তো ভর্তি থাকে না, কিছুটা পোর্শন খালি থাকে, যেখানে কিনা উচ্চ চাপে হাই প্রেসারে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে ঠেসে 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 ঢোকানো হয়েছে। তো আমরা চলো দেখে নিই অ্যাপ্লিকেশনটা কি আছে। হেনরির সূত্র, তার ব্যাপারে কয়েকটা কথা লেখা আছে, দেখে নেবে একটু। অ্যাপ্লিকেশনে চলে আসছি। সো দেখতেই পাচ্ছি এটা একটা কোল্ড ড্রিঙ্কের বটল আছে। কি আছে? কোল্ড ড্রিঙ্কের বটল, যার মধ্যে জল এবং জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড ডিসলভ করে একটা দ্রবণ তৈরি করা হয়েছে। সো দিস ইজ আওয়ার সলিউশন। জল আছে এবং জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস ডিসলভ করে সলিউশন হয়ে আছে। কাইটাকে কি স্মল এক্স এর মতন লেখা হয়? না, স্মল এক্স নয়, এইরকম লেখা হয়। এইটা হচ্ছে কাই। স্মল এক্স তো এরকম অনেকটা, তাই না? দুটো একটু ডিফারেন্ট। স্মল এক্স হচ্ছে এরকম, আর কাই হচ্ছে এরকম, ঠিক আছে? আর কাই কাই হচ্ছে স্পেলিং হচ্ছে CHI কাই, AI কাই না, CHI কাই। কাই এর স্পেলিং হচ্ছে CHI। স্মল এক্স এর মতনই দেখতে লাগে, বাট একটু ডিফারেন্স আছে। ওকে, তাহলে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার মিলিয়ে একটা সলিউশন তৈরি হয়েছে। সেই সলিউশনের উপরে দেখতেই পাচ্ছি একটুখানি ফাঁকা জায়গা আছে, ঢাকনা ঢাকনা লাগানো আছে, মানে ক্লোজ সিস্টেম। আর এই ফাঁকা জায়গাতে হাই প্রেসারে কার্বন ডাই অক্সাইড ঢুকিয়ে দেওয়া হয়েছে, হাই প্রেসারাইজড কার্বন ডাই অক্সাইড।
তো হেনরির সূত্র কি বলছে? হেনরির সূত্র এটাই বলছে যে এই যে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটারের যে সলিউশন আছে তার উপরে যে ফাঁকা জায়গাটা আছে ওখানে হাই প্রেসারে যদি কার্বন ডাই অক্সাইড গ্যাস ঢুকিয়ে দেওয়া হয়, ওই কার্বন ডাই অক্সাইড গ্যাসের জীবন তো খুব একদম খারাপ হয়ে গেছে, ঢাকনা বন্ধ, ওরা তো না বেরিয়ে পালাতে পারবে, ওইখানেই থাকতে হবে ওদের ঠেসে ঠেসে। তো ওরা বাধ্য হয়ে কি করবে? ওরা বাধ্য হয়ে বলবে ভাই চল জলের মধ্যেই ডুবে যাই, মানে ওদের সলিবিলিটি বাড়লো। যত বেশি করে কার্বন ডাই অক্সাইড উচ্চ চাপে বা হাই প্রেসারে থাকবে তত বেশি করে ওর সলিবিলিটি নিচের দিকে ডিজলভ হবে, নিচের দিকে বাড়বে, মোল ফ্র্যাকশন বাড়বে। যত কার্বন ডাই অক্সাইড ডিজলভ হবে তত ঝাঁঝ ব্যাপারটা থাকবে। আমরা কি চাই কোল্ড ড্রিঙ্ক থেকে? আমরা ঝাঁঝটা চাই। ঝাঁঝটা আসে কিভাবে? ঝাঁঝটা আসে হচ্ছে কার্বন ডাই অক্সাইড ডিজলভ হলে। এই কার্বন ডাই অক্সাইডকে বেশি বেশি করে ডিজলভ করিয়ে রাখতে হবে যদি আমরা ঝাঁঝ বেশি বেশি করে চাই। তাই ঝাঁঝ বেশি বেশি করে পেতে গেলে কার্বন ডাই অক্সাইডকে বেশি বেশি করে ডিজলভ করতে হবে। আর কার্বন ডাই অক্সাইডকে বেশি বেশি করে ডিজলভ করানো মানে ওপরের যে ফাঁকা জায়গা ওখানে উচ্চ চাপে হাই প্রেসারে কার্বন ডাই অক্সাইড রাখতে হবে, যাতে ওইখানে হাই প্রেসারে থাকলে তারা বেশি বেশি করে ডিজলভ হতে থাকে সলিউশনের মধ্যে এবং ঝাঁঝ ব্যাপারটা মেনটেন থাকে। ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে কি হবে? তাহলে কোল্ড ড্রিঙ্কের বটলে কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড যারা গ্যাসে ছিল তারা এখন ডিজলভ হয়ে অ্যাকুয়াস হয়ে যাচ্ছে এবং আমরা বলতে পারি শূন্য স্থানে বা এমটি স্পেসে কার্বন ডাই অক্সাইড গ্যাসটার যে প্রেসার সেটা অবশ্যই সলিউশনের মধ্যে কার্বন ডাই অক্সাইডের মোল ভগ্নাংশের সঙ্গে সমানুপাতিক। এটাই হচ্ছে এই ক্ষেত্রে হেনরি সূত্রের প্রযোজ্যতা। ঠিক আগেরটার মতনই যে কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রেসার যত বেশি হবে শূন্য স্থানটাতে, এমটি স্পেসটাতে, তত ওই কার্বন ডাই অক্সাইড গ্যাসের মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন বা দ্রব্যতা সলিউশনের মধ্যে বাড়বে। হেনরি সূত্রের প্রযোজ্যতা বুঝে গেলাম। এবারে যদি ঢাকনা খুলে দেওয়া হয়, দেখা যাচ্ছে ঢাকনাটা খুলে দেওয়া হয়েছে, ঢাকনা খুলে দেওয়া হয়েছে। ঢাকনা খুললে আমরা কোল্ড ড্রিঙ্কের বটলের ঢাকনা খুললে কি দেখতে পাই? দেখতে পাই ফেনা বেরিয়ে আসছে, ফিজ বেরিয়ে আসছে, বাবল বেরিয়ে আসছে। এটা কেন হচ্ছে? যখনই ঢাকনা খুলে দিচ্ছি, তাহলে ঢাকনা খুললে কি হয়? নোট দিয়ে লিখে রাখছি। যখনই ঢাকনা খুলে দেওয়া হলো, যে মোমেন্টে ঢাকনাটা খুলে দেওয়া হলো সেই মোমেন্টে কি হলো? কার্বন ডাই অক্সাইড গ্যাসগুলো পালালো সব। এইখানে যে কার্বন ডাই অক্সাইড গ্যাসগুলো উচ্চ চাপে ছিল, ঢাকনা খুলে গেছে, তারা মুক্ত। এখন বলছে ভাই ভাই পালাই চল। এইখানে একদম ঠেসে ঠেসে আমাদেরকে ঢুকিয়ে রেখে দিয়েছিল, এখন ভাই চল পালাই, ঢাকনা খুলে গেছে, কোন ভাবে চল বেরিয়ে পালাই। তো কার্বন ডাই অক্সাইড গ্যাস যদি ওইখান থেকে বেরোতে শুরু করে দেয়, মানে এই খালি জায়গাতে যে কার্বন ডাই অক্সাইড গ্যাসগুলোকে ঢোকানো ছিল ঠেসে ঠেসে, ওখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরোতে শুরু করে দিল। যদি বেরোতে শুরু করে দেয় তাহলে কার্বন ডাই অক্সাইডের প্রেসার কি হলো? কমে গেল। প্রেসার যদি কমে যায়, প্রেসারের সঙ্গে তো দ্রাব্যতা বা মোল ভগ্নাংশ সমানুপাতিক ছিল, প্রেসার কমে যাওয়া মানে দ্রাব্যতাও কমবে, মোল ভগ্নাংশও কমবে। অর্থাৎ যারা ডিজলভ হয়েছিল তারাও বলবে আরে ওই দেখ ওপর থেকে সব কার্বন ডাই অক্সাইড পালাচ্ছে, আমরা চল ভেতর থেকে পালাই বেরিয়ে গিয়ে। কেন? প্রেসার কমে গেছে, ঢাকনা খুলে গেছে, ঢাকনা খুলে গেছে, প্রেসার কমে গেছে, ওপরে কার্বন ডাই অক্সাইড সব পালাচ্ছে। তাহলে আমরা ভেতরে তো ডুব মেরেছিলাম কেন? কারণ ওপরের দিকে হাই প্রেসার ছিল, থাকার জায়গা ছিল না, তাই ভেতরে ডুব মেরেছিলাম। এখন ওপরের দিকে প্রেসার কমেছে, চল আমরাও বেরিয়ে পালানোর চেষ্টা করি। তো সেই কারণে ভেতরে থাকা কার্বন ডাই অক্সাইড যেগুলো কিনা অতিরিক্ত ডিজলভ হয়েছিল, যাদেরকে কিনা জোর করে ডিজলভ করানো হয়েছিল, জোর করে জলে ডুব মারতে বাধ্য করা হয়েছিল, কারণ ওখানে হাই প্রেসারে কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকার জায়গা নেই, তারা বাধ্য হয়ে একরকম জোর করে ডুব মেরেছিল জলের মধ্যে। তাতে আমরা ঝাঁঝ পেয়েছিলাম, কিন্তু ওদের তো জীবন সত্তা নাশ হয়ে গেছিল। তো কার্বন ডাই অক্সাইড গ্যাসের মোল ভগ্নাংশ কমবে, মোল ভগ্নাংশ কমলে দ্রাব্যতা কমবে, দ্রাব্যতা বা সলিবিলিটি কমবে। তাহলে যদি সলিবিলিটি বা দ্রাব্যতা কমে যায় মানে কার্বন ডাই অক্সাইড গ্যাস তো বেরিয়ে আসার চেষ্টা করবে না। সো বাবল অফ কার্বন ডাই অক্সাইডকে বেরোতে দেখতে পাবো, বাবল অফ গ্যাস, এটাকে আমরা বলি বুদবুদ, এটা আমরা দেখতে পাবো, যেটার জন্য ফেনা তৈরি হবে। তার মানে পুরো জিনিসটা হলো ঢাকনা যেই খুলে দেওয়া হলো প্রেসার কমে গেল, কারণ অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড গুলো বেরিয়ে গেল যেগুলো ঠেসে ঠেসে ঢোকানো ছিল। প্রেসার যদি কমে গেল তাহলে যেগুলো ডিজলভ হয়েছিল সেই ডিজলভ হয়ে থেকে কার্বন ডাই অক্সাইডের মোল ভগ্নাংশ বা দ্রাব্যতা কমলো। যদি সেটা কমে গেল তাহলে দ্রাব্যতা কমে গেল, অতিরিক্ত ডিজলভ থাকা গ্যাসগুলো বাবল হয়ে বেরোতে শুরু করলো। আমরা একসাথে দেখলাম ঢাকনা খুললাম, একটা ফেনা বেরোতে দেখলাম। ফেনাটা হচ্ছে অনেক কার্বন ডাই অক্সাইড গ্যাসের বাবল একসাথে বেরোচ্ছে, আর কিছুই না। এই ছিল আমাদের হেনরির সূত্র। কেস 1 আমাদের পুরোপুরি কমপ্লিট হচ্ছে। হেনরির সূত্র শেষ হলো এবং হেনরির সূত্রের সঙ্গে
তার অ্যাপ্লিকেশন সোডা ওয়াটার। এক্সাম্পলটা কি? এক্সাম্পলটা হচ্ছে সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্ক বা লেমনেড ওয়াটার, যেখানে কিনা কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটারের একটা সমসত্ব মিশ্রণ তৈরি করে পুরো কাজটা করা। ওকে, তো তাহলে আমরা দেখে নিলাম যে হেনরির সূত্র কেএস1 আমাদের কনসেন্ট্রেশন ইউনিট। আমরা কিন্তু একদম তাড়াতাড়ি করে এগোচ্ছি। হেনরির সূত্র শেষ হয়ে গেল, আমাদের কেএস1 একটা 4টে কেসের একটা কেস শেষ হয়ে গেল আজকে। তাহলে হেনরির সূত্র শেষ হয়ে গেল এবং তার আগে কনসেন্ট্রেশন ইউনিট যেটা ছিল সেগুলো শেষ হয়ে গেল। আজকে আমরা ফার্স্ট ক্লাস ছিল, তাই হেনরির সূত্র, কনসেন্ট্রেশন ইউনিট এগুলোকে একটু হজম করো, বইটা পড়তে শুরু করে দাও, সঙ্গে ক্লাস নোটটাও ফলো করো। আমরা টেক্সট বুক পড়তে শুরু করে দাও। তো আর যারা যারা এখনো ভাবছো যে ব্যাচ জয়েন করবে কিনা, তো তারা বন্ধুদেরকে বলে দিতে পারো। এবং ব্যাচ যারা অ্যাপের মধ্যে ক্লাস করতে চাও তারা কিন্তু ব্যাচে জয়েন করতে পারো, যারা অ্যাপে ক্লাস করতে চাইছো। তো ব্যাচ জয়েন করবে কিনা যারা ভাবছো তারা এখনই ব্যাচ জয়েন করে যেতে পারো এবং অ্যাপে ক্লাস শুরু করে দিতে পারো। তো বন্ধুদেরকেও জানাতে পারো যে অ্যাপের মধ্যে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এবং এখানে আমরা অলরেডি কেস 1 স্টাডি করে ফেলেছি। তো নেক্সট ক্লাস থাকবে আমাদের কেস 2 কে নিয়ে। ক্লাস কখনো কখনো লাইভ থাকবে, কখনো কখনো রেকর্ডেড থাকবে। সবসময় যে লাইভ থাকবে তা নয়। আজকে প্রথম ক্লাস ছিল, লাইভে ছিলাম, মাঝে মধ্যে ক্লাস রেকর্ডেডও থাকবে। তো রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস সব মিলিয়ে মিশিয়ে ক্লাসেস চলবে। ক্লাসেস যেহেতু অলরেডি শুরু হয়ে গেছে, অ্যাপে ব্যাচ লঞ্চ হয়ে গেছে, তোমরা বন্ধুদেরকে চাইলে জানিয়ে দিতে পারো। আজকে আমরা কেস 1টা করে ক্লাস এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কেস 2 কে নিয়ে। তো চলো তাহলে আজকের মতন ক্লাস আমরা এখানে শেষ করলাম।